এবার আমরা এথিক্যাল সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি দেখব। নৈতিক সমস্যাগুলি বিবেচনা করার সময় কোন কোন বিষয়গুলির দিকে নজর দেওয়া উচিত সেগুলি আমরা আলোচনা করব। প্রথম ধাপ হল সমস্যাটিকে সংজ্ঞায়িত করা। ছাত্রছাত্রী যে সমস্যার মুখোমুখি হচ্ছে তার মূল বিষয় কি এবং আপনি যেভাবে গাইডেন্স দিচ্ছেন এবং তাতে কি প্রভাব পড়ছে সেটি বোঝা গুরুত্বপূর্ণ। যেমন ধরা যাক, আমাদের একজন ছাত্র আছে যে কলেজে পড়তে চায়, কিন্তু সেখানে ভর্তি হওয়ার জন্য সে যথেষ্ট নাম্বার পায়নি। এবার সেই ছাত্রটি আপনার কাছে আসে এবং জিজ্ঞাসা করে যে কলেজে প্রবেশ করার অন্য কোনো উপায় আছে কিনা, এবং আপনি জানেন যে কলেজে ভর্তি হতে আবশ্যিক বোর্ড পরীক্ষায় ছাত্রটি হয়তো যে নাম্বার পেয়েছে তার ফলে সে এটি করতে পারছে না। এখন এই ক্ষেত্রে এই ধরনের কোনো ছাত্র বা ছাত্রী আপনাকে ব্যাকডোর এন্ট্রি দেওয়ার জন্য সাহায্য চায়, তবে এর খুব স্পষ্ট উত্তর হবে হ্যাঁ বা না। যাই হোক, আপনি যদি ছাত্র বা ছাত্রীটি সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য জানেন, তবে খুব নিশ্চিতভাবেই হ্যাঁ বা না বলতে পারাটা কিছুটা কঠিন হয়ে পড়ে। এবার ধরা যাক এই ক্ষেত্রে ছাত্রটি বলল যে যেহেতু সে স্পোর্টস বা কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল, তাই সে কলেজে ভর্তির জন্য প্রয়োজনীয় প্রাপ্ত নাম্বার তুলতে পারেনি। এখন প্রথমে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে সমস্যাটি কি। ছাত্রটি কলেজে সহজতর উপায়ে প্রবেশ করতে চাইছে, নাকি সে প্রবেশ করতে প্রয়োজনীয় নাম্বার তুলতে পারছে না সেটি। এখন আপনি যদি পরেরটিকে সমস্যার মূল হিসেবে দেখেন, তবে সেটি সমাধান করা আপনার পক্ষে কিছুটা সহজ হয়ে যায়। একটি হলো একই ধরনের নাম্বার নিয়ে অন্য কোনো কোর্সে ভর্তি হতে পারবে কিনা তা বোঝা। নির্দিষ্ট কলেজ বাদে অন্য কোনো কলেজ আছে কিনা যেখানে ভর্তি হতে নাম্বারের প্রয়োজনীয়তা কম, বা স্পোর্টস কোটা রয়েছে কিনা যা ছাত্রদের জন্য অতিরিক্ত সুযোগ প্রদান করবে। এখন ছাত্রছাত্রীদের ঠিক না ভুল বলার জন্য একটি স্পষ্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিস্টেম তৈরি করা আমাদের পক্ষে কিছুটা কঠিন হতে পারে। এখন আমরা যখন ছাত্রছাত্রীদের খুব ভালোভাবে জেনে বুঝে ফেলি, তখন আমরা ওয়াকিবহাল থাকি যে তারা কি ধরনের চ্যালেঞ্জ থেকে আসে, কি ধরনের বাধা তারা অতিক্রম করতে পারে, এবং কোনো নির্দিষ্ট কলেজে ভর্তির পরিকল্পনা বা আবেদন করার সময় কোন কোন বিষয়গুলি তাদের পক্ষে কাজ করে না। এই জাতীয় ক্ষেত্রে এথিক্যাল ইস্যু সমাধানের প্রক্রিয়া হিসেবে এই 6টি পদক্ষেপের দিকে নজর দেওয়া যাক। সুতরাং কেরিয়ার গাইড হিসেবে আমাদের পক্ষে এটি বলা খুব সহজ যে আমরা কলেজগুলিতে কোনো ব্যাকডোর এন্ট্রির সুযোগ করে দেব না। আমরা এটি সুপারিশও করব না, কিন্তু একই সময়ে প্রথমে সমস্যাটি বুঝতে আমাদের সক্ষম হতে হবে। দ্বিতীয়ত, কোড অফ এথিক্স পর্যালোচনা করা। এই ক্ষেত্রে যে কোড অফ এথিক্স প্রয়োগ করতে হবে তা হল ছাত্রছাত্রীদের সাথে আপনার প্রফেশনাল সম্পর্ক এবং তাদের প্রতি আপনার দায়িত্ববোধ, যা কেবল তারা যে সমাধান চায় তা প্রদান করার বিষয়ই নয়, বরং সঠিক ধরনের এথিক্যাল সমাধান প্রদান করার বিষয়েও। সর্বোপরি আমাদের উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের সেলফ রেগুলেটিং অ্যাডাল্টস হতে সহায়তা করা। এর জন্য নিজের কাজের দায়িত্ব নিজে নেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে। সুতরাং একবার সমস্যাটি বুঝতে পারলে আপনি সেই সমস্যার ক্ষেত্রে প্রযোজ্য কোড অফ এথিক্স বিবেচনা করতে পারবেন, এবং এর পরবর্তী পদক্ষেপ হবে সমস্যার সম্ভাব্য সমাধানগুলি চিহ্নিত করা এবং রূপরেখা তৈরি করা। এই সমাধানগুলি ছাত্রছাত্রীদের অল্টারনেটিভ অপশন দিতে পারে, যা আমি আগে উল্লেখ করেছি, যেমন বিকল্প কোনো কোর্স, বিকল্প কলেজ, বা একটি নির্দিষ্ট ধরনের পটভূমি থেকে আসা ছাত্রছাত্রীদের জন্য বিশেষ প্রবেশিকার ব্যবস্থা হতে পারে। এই প্রসঙ্গে আমরা স্পোর্টস কোটার কথা বলেছিলাম। এখন চতুর্থ ধাপটি হলো আপনার নিজের অনুভূতি এবং আবেগগত প্রতিক্রিয়াগুলি বিবেচনা করা। এখন এই ধরনের পরিস্থিতিতে আত্মহারা হয়ে যাওয়া খুব সহজ, কারণ যে কোনো ছাত্র বা ছাত্রী যাকে আমরা গাইড করি, পড়াই এবং বড় করি, তাদের প্রতি আমাদের অনুভূতিগুলি খুবই দৃঢ় হয়। এর অর্থ এই নয় যে আমরা যখন তাদের গাইড করছি তখন আমরা নিরপেক্ষতা হারিয়ে ফেলি, বা স্বচ্ছ এবং অনেস্ট ফিডব্যাক দেওয়া থেকে নিজেদের বিরত রাখি, বা তাদের প্রতিটি চিন্তাভাবনাকেই বৈধতা দিই। সুতরাং পরে আমরা এই উপাদানগুলির কয়েকটি নিয়ে আলোচনা করব, যেগুলি কেরিয়ার গাইডেন্সের প্রয়োজনীয় বৈশিষ্ট্য হিসেবে গণ্য হয়। কিন্তু আমরা যখন ছাত্রছাত্রীদের জন্য বিকল্প পরামর্শ দিচ্ছি, তখন আমাদের নিজস্ব ইমোশনাল রেসপন্স, মূল্যবোধ এবং যৌক্তিকতার বিবেচনা করা গুরুত্বপূর্ণ। এখন পরবর্তী পদক্ষেপটি হবে আপনার সহকর্মীদের কাছ থেকে পরামর্শ নেওয়া, যারা হয়তো এমন কিছু জানেন যা আপনি জানেন না, যাদের কাছে আপনার চেয়ে বেশি তথ্য থাকতে পারে, অথবা ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে সাহায্য করতে সক্ষম হতে পারে। যেমন আগেও আলোচনা করা হয়েছে, সহকর্মীদের ফিডব্যাক এবং রিভিউ সবসময় আপনার সমস্যার সমাধান করতে পারে, তবে আপনার অন্তত এটি জেনে সান্ত্বনা পাওয়া উচিত যে আপনি নিজের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি চেয়েছেন। সুতরাং সংক্ষেপে, আপনি যখন সমস্যাটি বুঝতে পারেন, আপনি সেই সমস্যার ক্ষেত্রে প্রযোজ্য কোড অফ এথিক্স দেখেন, বিকল্পগুলি যা আপনি দিতে পারেন
পারেন সেগুলি খোঁজেন, আপনার নিজের ইমোশনাল ভ্যালু এবং আপনার নিজস্ব প্রতিক্রিয়া এবং অনুভূতি বিবেচনা করেন। এখন একবার এই সমস্ত তথ্য সংগ্রহ করা হয়ে গেলে আপনি এটি কোনো সহকর্মীর সাথে শেয়ার করতে পারেন, যাতে কিভাবে আরও এগিয়ে যেতে হয় সে সম্পর্কে তাদের মতামত পেতে পারেন। অবশ্যই চূড়ান্ত পদক্ষেপটি হলো এই সমস্ত তথ্য সংগ্রহ করার পর এবং সমস্ত সম্ভাব্য দৃষ্টিকোণ থেকে সমস্যাটি বোঝার পরে কাজ করা। এই ধরনের প্রক্রিয়ার সাহায্যে আমরা এথিক্যাল সমস্যাগুলি সমাধানের চেষ্টা করতে পারি। এখন যখন আপনি মনে রাখবেন যে একটি কোড অফ এথিক্স সর্বব্যাপী এবং সর্বাঙ্গীন নাও হতে পারে, এমন কিছু গ্রে এরিয়া থাকতে পারে যাকে কোড অফ এথিক্স দিয়ে সমাধান করা যায় না। এর মধ্যে কিছু ক্ষেত্রে আপনাকে সম্ভবত আপনার সিনিয়র, স্কুল ম্যানেজমেন্ট, এমনকি কখনো কখনো বোর্ডের সাথেও পরামর্শ করতে হবে। এর সাথে আমরা চতুর্থ অধ্যায় শেষে চলে এসেছি, যেখানে আমরা কেরিয়ার গাইডেন্স ম্যানেজমেন্ট সম্পর্কে কথা বলছি। আমরা আশা করি যে এই অধ্যায়টি আপনাকে আপনার কেরিয়ার গাইডেন্স ইন্টারভেনশন পরিচালনা করার সবচেয়ে কার্যকর উপায়গুলি খুঁজে বের করতে, একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখতে, কখন আপনাকে একাধিক ছাত্রছাত্রীদের সাথে এই পুরো প্রক্রিয়াটি রেপ্লিকেট করতে হবে, কিভাবে ধারাবাহিকতা বজায় রাখবে এবং আপনার দলের সদস্যরা যে প্রচেষ্টা সরবরাহ করেন তার গুণমান যাচাই করতে সাহায্য করবে। ট্রেনিং প্রোগ্রামের এই অংশটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। এবার আমরা পঞ্চম অধ্যায়ের দিকে যাব।